ইজাবেল ভয় পেয়ে লকার রুমে গিয়ে হ্যালুসিনেশনের ঔষধ খায়। সে নিজেকে আশ্বস্ত করতে থাকে এই সবকিছুই হ্যালুসিনেশন, কিছুই সত্যি নয়। অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে তার মাথা ঘুরতে থাকে। সে আবার একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, কে যেন কাঁদছে, কিন্তু সেখানে তো কেউ নেই। তাহলে এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। আলমা, নেস এবং ইজাবেল 3 বান্ধবী। তারা পুলিশ ডিপার্টমেন্টের ফরেন্সিক ইন্টার্ন, অর্থাৎ তারা অভিজ্ঞ কর্মীদের তত্ত্বাবধানে কাজ করে। তারা অপরাধস্থল থেকে প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ, অটোপসি রিপোর্ট তৈরি করে এবং ফরেন্সিক ল্যাবে বিভিন্ন পরীক্ষার কাজে সহায়তা করে। ইজাবেলদের তাই শিখতে হবে কিভাবে অটোপসি করতে হয় এবং তার রিপোর্ট বিশ্লেষণ করতে হয়। আর তারা এখন সেখানে শিখছে একজন অভিজ্ঞ ডাক্তার ইউসুফের কাছে। ডাক্তার ইউসুফ তাকে বলে, একজন ব্যক্তির অটোপসি রিপোর্টের মধ্যেই লুকিয়ে থাকে তার মৃত্যুর রহস্য। তাই মৃত্যুর উৎস খুঁজতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হলো অটোপসি রিপোর্ট। এখন যার অটোপসি করা হবে সে একজন নারী। অটোপসি শুরু হলে নেস এত রক্ত দেখে বমি করে ফেলে। কিন্তু একজন পুলিশ ডিপার্টমেন্টের ফরেন্সিক ইন্টার্ন যদি মানসিকভাবে এতটা দুর্বল হয় তবে ভবিষ্যতে সে কাজ কিভাবে করবে? তাই সিনিয়র ডাক্তার তাকে বকা দিয়ে বলে অটোপসিতে মন দিতে। ডাক্তার সেই মেয়েটির দেহ থেকে লিভার টুকরো বের করে ইজাবেলকে দেন সেটি ওজন করার জন্য। ক্লাস শেষ করে অটোপসি রুম থেকে বেরিয়ে আসে তারা, কিন্তু ইজাবেল তাড়াহুড়োতে সেখানে ফোন ফেলে আসে। সে ফোন আনতে গেলে আলমা ও নেস তার জন্য অপেক্ষা না করে বেরিয়ে যায়, কেননা রাত এখন অনেক হয়েছে। ইজাবেল ফোন আনতে অটোপসি রুমের দিকে গেল। সে এক কোনায় দেখতে পায় বসে আছে একটা মেয়ে। সে তাকে নাম ধরে ডাকছে। ইজাবেল ভয় পেয়ে যায়, তবে মেয়েটা বেশিক্ষণ সেখানে থাকে না। মুহূর্তের মধ্যেই সেখান থেকে উধাও হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা বডিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই কিছুক্ষণ আগেই যে মেয়েটা তাকে নাম ধরে ডাকছিল সেই মেয়েটাই শুয়ে আছে স্ট্রেচারে। ইজাবেলের কাছে এই সবকিছুই ছিল যেন এক হ্যালুসিনেশন। সকাল হলে চায়ের কাপ হাতে নিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে সে দেখতে পায় তার এক প্রতিবেশীকে। সে থাকে সামনের বিল্ডিংয়ে। ছেলেটির নাম রাজা। তাদের প্রতিবেশী হওয়া ছাড়াও রাজার আরেকটি পরিচয় আছে। সে মনে মনে ইজাবেলকে ভালোবাসে, কিন্তু এখনও সাহস করে কিছু বলতে পারেনি। তবে ভালোবাসায় জটিলতা না থাকলে সেটা আবার কিসের প্রেম? ইজাবেলের বেস্ট ফ্রেন্ড নেসও রাজাকে পছন্দ করে, কিন্তু সেও সবকিছু মনের মধ্যেই চেপে রেখেছে। বিষয়টা বড়ই জটিল, তাই না? পড়াশোনার সূত্রে আলমা ও ইজাবেল অনেক দিন ধরে একই ফ্ল্যাটে থাকে। নেসও থাকে তাদের কাজের প্রয়োজনে। তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন এক নারী। তিনি শুধু তাদের দেখাশোনাই করতেন না, ছিলেন বেশ মজাদারও। ইজাবেল নিচে ডাইনিং টেবিলে এলে সেই নারী তাকে আলমা ও নেসের সাথে একসাথে ব্রেকফাস্ট করতে বলে। কিন্তু ইজাবেলের তাড়া ছিল, কারণ সকালে তার সাইকিয়াট্রিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সে জানায় রাস্তায় ব্রেকফাস্ট করে নেবে আর বেরিয়ে পড়ে। বাড়ির কাজের লোকটাও ইজাবেলকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শোনার মতো সময় এখন তার কোথায়। এরপর সে রওনা দেয় ডাক্তারের সাথে দেখা করতে। বাড়ি থেকে বেরিয়েই তার দেখা হয় প্রতিবেশী রাজার সাথে। যেহেতু সে আগে থেকে ইজাবেলকে পছন্দ করত, তাই সে তাকে কফি ডেটের জন্য আমন্ত্রণ জানায়। যদিও ইজাবেল নির্দয়ভাবে জানিয়ে দেয় সে পরে এই বিষয়টা নিয়ে ভেবে দেখবে। এরপর ইজাবেল ডাক্তারের সঙ্গে দেখা করে। ডাক্তার তাকে প্রশ্ন করেন সে কি এখনো অবাস্তব জিনিসগুলি দেখতে পায়। আসলে সে আগেও এই ধরনের পরিবেশের সম্মুখীন হয়েছে বেশ কয়েকবার, যেটা একসময় বন্ধ হয়ে গিয়েছিল। ইদানিং আবার আস্তে আস্তে শুরু হয়েছে। ডাক্তার সবকিছু শুনে তাকে আবারও 30 দিনের জন্য ওষুধ দেয়। ডাক্তার তাকে মোটিভেট করার জন্য একজন বিখ্যাত ম্যাথমেটিক্যাল জিনিয়াস জন ন্যাশের উদাহরণ দেন, যিনি খুব একটা বুদ্ধিমান ছিলেন না, তবে তিনি এমন কিছু দেখতে পেতেন যা অন্যদের কাছে অদৃশ্য, অর্থাৎ হ্যালুসিনেশন। আর এই হ্যালুসিনেশনের কারণেই সবাই তাকে জিনিয়াস মনে করত। তাই হ্যালুসিনেশন থেকে মুক্তির জন্য কেবল ওষুধ নয়, দরকার আত্মবিশ্বাস। থেরাপি শেষ করে ক্লাসের জন্য আবার হাসপাতালে ফিরে আসে ইজাবেল। আলমা এবং নেস তার সাথে দেখা করতে এলে সে দ্রুত তার ওষুধগুলো লকারে ঢুকিয়ে রাখে, যাতে নেস ও আলমা এসব বিষয় জানতে না পারে। যদিও তারা তাকে পাগল ভাবে,
আলমা এবং নেসের আজ অটোপসির ক্লাস ছিল না, তাই তারা আজও ইজাবেলকে একা রেখে সেখান থেকে চলে যায়। এমন সময় তার কানে আসে একটা অদ্ভুত শব্দ। কে যেন তার নাম ধরে অনেকবার ডাকছিল। সে ভয় পেয়ে তাড়াতাড়ি অটোপসি রুমে ফিরে আসে। সেখানে এসে ইজাবেলের সিনিয়র ডাক্তার ইউসুফ জানান আজ তাদের সঙ্গে উপস্থিত আছেন একজন সিনিয়র ফরেন্সিক এক্সপার্ট। ইজাবেল দেখতে পায় তারা যে বডি পরীক্ষা করবে বলে ঠিক করেছে সেই মেয়েটির মুখ যেন তার বড়ই চেনা। তখনই মনে পড়ে এ তো সেই মেয়ে, গতকাল তার মৃতদেহ এসেছিল স্ট্রেচারে করে। ইজাবেলের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এটা কি আদৌ হ্যালুসিনেশন ছিল তার? সে কাউকে কিছু না জানিয়ে ক্লাসে মন দেয়। অটোপসি শুরু হলে ফরেন্সিক এক্সপার্ট বলেন তারা যেহেতু মেয়েটির কোনো আইডি পাননি তাই তাকে মিস এক্স বলে ডাকবেন। ইজাবেলের দায়িত্ব পড়ে বডির বিভিন্ন ছবি ক্যাপচার করা, যা পরে পুলিশের তদন্তে কাজে লাগবে। ডক্টর ইউসুফ এবং ফরেন্সিক এক্সপার্ট আলোচনা করতে থাকেন মেয়েটির শরীরে কোথাও কোথাও আঘাত লেগেছে, যার ভিত্তিতে তার মৃত্যুর প্রকৃত কারণ বের করা সম্ভব হবে। তখন এমন সময় ডাক পড়ে ইউসুফের। কারণ ছিল খুব স্পষ্ট, আরও এক ভিকটিম এসেছে হাসপাতালে। ফরেন্সিক এক্সপার্টরা অটোপসি চালিয়ে যান, কিন্তু এমন সময় ইজাবেল আবার কিছু অদ্ভুত দেখতে পায়। সে দেখে বডিটা যেন হঠাৎ মুখ বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজাবেল ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে লকার রুমে গিয়ে হ্যালুসিনেশনের ওষুধ খায়। সে নিজেকে আশ্বস্ত করতে থাকে এই সবকিছুই হ্যালুসিনেশন, কিছুই সত্যি নয়। অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে তার মাথা ঘুরতে থাকে। সে আবার একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, কে যেন কাঁদছে, কিন্তু সেখানে তো কেউ নেই। তাহলে হঠাৎ ইজাবেল দেখতে পায় একটা লকার খুলে গেছে নিজ থেকে, আর সেখানে রয়েছে একটি মেয়ে। আর তখন সে অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে ইজাবেলের বোন ইন্দ্রিত দেখা করতে এলে সেখানে দেখা হয় রাজার সাথে। সে জানায় গতরাতে ইজাবেল অজ্ঞান হয়ে গিয়েছিল। নেস এবং আলমা খুব ভয় পেয়ে গিয়েছিল। ইজাবেলের চিকিৎসার পর দুই বান্ধবী যখন ফোন করে তখন রাজা ট্যাক্সি করে ইজাবেলকে বাড়ি নিয়ে আসে। ইন্দ্রিত রাজাকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। সে রুমে এসে নেসকে ইজাবেলের ব্যাপারে জিজ্ঞেস করে। সে ইন্দ্রিতকে ওষুধগুলো দেখায়। আলমা তাকে আশ্বস্ত করে যে এগুলো বিপজ্জনক নয়, কারণ ওষুধগুলো ছিল ইজাবেলের প্রেসক্রিপশনে। তবে সেই প্রেসক্রিপশনটা ছিল একজন সাইকিয়াট্রিস্টের। আলমা ইন্দ্রিদের কাছে জানতে চায় ইজাবেল মানসিকভাবে ঠিক আছে কিনা। ইন্দ্রিদের মনে অন্য কিছু থাকলেও সে জানায় ইজাবেল ঠিকই আছে, যদিও গতরাতে তার এখনও পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি। নেস ও আলমার ক্লাস থাকায় তারা বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে তারা বন্ধুর মানসিক অবস্থার বিষয়ে আলোচনা করতে থাকে। আলমা নেসকে বলে ইজাবেল একবার বলেছিল সে নাকি আত্মা দেখতে পায়, যদিও নেস এসব কিছু বিশ্বাস করতে চায় না। তার ধারণা এই সব কিছুর পেছনে রয়েছে প্রেসক্রিপশনের ওষুধ। কিন্তু অন্যদিকে আলমা ধারণা সে হয়তো সত্যি আত্মা দেখতে পায়, অনুভব করতে পারে অশরীরী আত্মাদের। ইজাবেল তখন ঘুমাচ্ছিল। আচমকা ঘুম ভেঙে দেখে কেউ যেন তার হাত ধরে রেখেছে, আর সামনে রয়েছে সেই মেয়েটার আত্মা। যদিও বাস্তবে এসব কিছুই হয়নি, সবই ছিল ইজাবেলের স্বপ্ন। সে ঘুম ভেঙে ঠিকই ওঠে, তবে সামনে যে ছিল সে আর কেউ নয়, বরং তার বোন ইন্দ্রিত। ইজাবেল ইন্দ্রিতকে বলে রাজা যদি কাজে ব্যস্ত থাকে তাহলে সে চলে যেতে পারে, এখন সে সম্পূর্ণ সুস্থ। তবে ইন্দ্রিত জানত যে সে মুখে যাই বলুক মনের ভেতরে তার আতঙ্কের বাসা বেঁধেছে অনেক দিন ধরে। তাই ইন্দ্রিত তাকে আবার প্রশ্ন করে তাকে কি কোনো কিছু মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। সে বলে যা কিছু সে এখন এক্সপিরিয়েন্স করছে তা সে একবার লাইব্রেরির একটা বইতে পড়েছিল। এটাকে বলা হয় বার্নাম বা হরর ইফেক্ট, এবং এর থেকে মুক্তির জন্যই প্রয়োজন একজন ভালো ডাক্তার। ইন্দ্রিত তার মুড হালকা করার জন্য রাজাকে নিয়ে মজা করতে থাকে। সে বলে রাজা বেশ কিউট এবং শান্ত, হয়তো সে ইজাবেলকে মনে মনে পছন্দ করে। এরপর ইন্দ্রিত বেরিয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে। ইন্দ্রিত বেরিয়ে যাওয়ার পর সেই রাতে ইজাবেলকে দেখতে আসে রাজা। সে তার শারীরিক অবস্থা জানতে চায় এবং বলে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে যেন তাকে ডাকে। সে যে কোনো বিপদ থেকে ইজাবেলকে বাঁচানোর জন্য প্রস্তুত। ইজাবেল এরপর রাজাকে চলে যেতে বলে এবং ঘুমিয়ে পড়ে। যদিও তার জীবনে শান্তির ঘুমের খুবই অভাব ছিল, এরই মাঝে ঠান্ডা কণ্ঠে কে যেন তাকে ডাকছিল। এই সবের কারণে ইজাবেলের ঘুম ভেঙে যায়।
সে বুঝতে পারে এটা মোটেও তার স্বপ্ন ছিল না। ঘুম থেকে উঠে চারিদিকে তাকিয়ে মেয়েটিকে দেখতে না পেয়ে সে আবার শুয়ে পড়ে। আর ঠিক তখনই লক্ষ্য করে পাশে শুয়ে আছে সেই মেয়েটির আত্মা। সে এসেই ইজাবেলকে জড়িয়ে ধরে এবং বারবার একই কথা বলতে থাকে। ইজাবেল চিৎকার করে ওঠে আর তখন দেখতে পায় মেয়েটি আর তার পাশে নেই। মেয়েটি যেন তাকে ভর করে নিয়েছে। চিৎকার শুনে ছুটে আসে রাজা। আত্মাকে দেখে সে ভয়ে ছিটকে পড়ে যায়। ইজাবেলের শরীরে প্রবেশ করার সময় আত্মা রাজাকে মারার চেষ্টা করে। এমন সময় বাড়ির কাজের লোক নিস এবং আলমা উপরে চলে আসে। ইজাবেল তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করলে তারা কোনোভাবে তাকে শান্ত করে ফেলে। এরপর আত্মাকে প্রশ্ন করা হয় সে কেন ইজাবেলের শরীরে প্রবেশ করেছে। আত্মাটি কিছু বলতে চেষ্টা করে। কাজের লোকটি কিছু মন্ত্র পড়ে তার শরীর থেকে মেয়েটির আত্মাকে বের করে আনে। অবশেষে শান্ত হয় ইজাবেল। শেষ হয় সে ভয়ানক রাত। সকালে কোনোভাবে ঘুম ভাঙে ইজাবেলের। সে বুঝতে পারছিল না কেন আত্মাটি শুধু তার সঙ্গে এমন আচরণ করছে। এমন সময় রাজা ব্রেকফাস্ট নিয়ে আসে। সে গতরাতের কথা জিজ্ঞেস করলে ইজাবেল জানায় যে তার কিছুই মনে নেই, শুধু মনে আছে সে আত্মার চেহারা, তার লম্বা চুল আর পিঠে গভীর ক্ষত। এর চেয়ে বেশি সে কিছুই বলতে চায় না। এরপর সে পৌঁছে যায় অটোপসি রুমে ক্লাস করার জন্য। সেখানে গিয়ে অবাক হয়ে যায়, এটা তো সেই মেয়ে যার অটোপসি আগের দিন করেছিলেন ডাক্তার ইউসুফ এবং ফরেন্সিক এক্সপার্ট। তাহলে তার আবার অটোপসি হচ্ছে কেন? সে ডাক্তার ইউসুফকে বিষয়টি জিজ্ঞেস করলে সবকিছু তার মাথার ওপর দিয়ে চলে যায়। ইজাবেল আবার কিছুই বুঝতে পারছে না। তার মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দৌড়ে অটোপসি রুম থেকে বেরিয়ে এসে সোজা পানির জন্য যায়, কিন্তু আত্মাটি তাকে কিছুতেই ছেড়ে দিচ্ছে না। সেখানে কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যার ফলে ইজাবেলের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে লক্ষ্য করে তার পেট দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, অথচ কোথাও কোনো আঘাত পায়নি। তাহলে কিভাবে এমন জটিল অবস্থার সৃষ্টি হলো? সে রুম থেকে ছুটে গিয়ে ডাক্তারের কাছে যায় এবং বলে হঠাৎ পেট দিয়ে রক্ত পড়ছে। কিন্তু যখন সে ডাক্তারকে পেট দেখাতে যায় তখন দেখতে পায় তার পেটে কোনো রক্ত নেই, নেই কোনো ক্ষত চিহ্ন। সবকিছু যেন হাওয়ার মতো মিলিয়ে গেছে। এটা কি আদৌ সম্ভব? ওষুধ নেওয়ার পরও ইজাবেলের অবস্থার অবনতি হওয়ায় সে আবার যায় সাইকিয়াট্রিস্টের কাছে। ডাক্তারকে জানায় সে আর ফ্ল্যাটে বা হাসপাতালে থাকতে চায় না, এখন শুধু একটু শান্তি চায়। ডাক্তার বলে তার প্রয়োজন এক্সপোজার থেরাপি, অর্থাৎ ভয়কে সরাসরি মোকাবেলা করা। নিস এবং আলমা তাকে এ বিষয়ে সাহায্য করতে পারে। ইজাবেল নিজের মানসিক অবস্থাকে কিছুটা শিথিল করতে লেকের ধারে রানিং করতে যায়, যেখানে পাশেই একটা বন ছিল। হঠাৎ সেখানে একটা মেয়ে তার পেছনে এসে দাঁড়ায়। মেয়েটি তার পরিচিত। ইজাবেল ভাবতে থাকে এটা হয়তো সেই মেয়েটির আত্মা, কিন্তু মেয়েটি আসলে কোনো আত্মা নয়, বরং একজন জীবিত মানুষ। রানিং থেকে ফেরার পর তার দেখা হয় রাজার সঙ্গে। রাজা ইজাবেলের জন্য নিজের হাতে কফি বানিয়ে আনে। ধীরে ধীরে ইজাবেল তার প্রতি আকৃষ্ট হতে থাকে। সেই সুযোগে রাজা তাকে ডেটিংয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় এবং এবার ইজাবেল রাজি হয়ে যায়। ডেটে গিয়ে সে রাজাকে জিজ্ঞেস করে সে কেন ইজাবেলকে ভালোবাসে। রাজা উত্তর দেয় ইজাবেল অন্য মেয়েদের মতো নয়, সে সবার থেকে অনেক আলাদা। ইজাবেল রাজাকে সকালবেলা রানিংয়ের সময় ঘটে যাওয়া ঘটনার কথা বলে, কিন্তু রাজার চোখে সন্দেহের ছায়া। মনে হয় ইজাবেল আবারও তার হ্যালোসিনেশনের কথা বলছে। ইজাবেল তার কথার গুরুত্ব না দিয়ে আবারও বলে আত্মাটি হয়তো তাকে কিছু বলার চেষ্টা করছে, এমন কিছু যা কেউ জানে না। তাই তাকে পুরো ঘটনাটা জানতে হবে, বুঝতে হবে কেন সে আত্মা বারবার তার পিছু নিচ্ছে। পরদিন সকালে ইজাবেল রাজার সঙ্গে দেখা করতে গিয়ে রাজার রুমে এক মেয়েকে দেখে চমকে ওঠে। সে রাজাকে জিজ্ঞেস করলে রাজা তা পুরোপুরি অস্বীকার করে বলে রুমে তো কেউ ছিল না। তখন ইজাবেল মেয়েটির ব্যাপারে রাজার সাহায্য চায়। রাজা সম্মতি জানালে তাকে ধন্যবাদ দিয়ে ইজাবেল চলে যায়। অন্যদিকে নিচ থেকে সবকিছু লক্ষ্য করছিল নিস। সেও ভালোবাসত রাজাকে, যে এখন তার বেস্ট ফ্রেন্ড ইজাবেলের প্রেমিক। হাসপাতালে গিয়ে তার দেখা হয় আলমার সঙ্গে। আলমা নিসকে বলতে থাকে ইজাবেল যা কিছু দেখছে সব সত্যি, কোনো হ্যালোসিনেশন নয়। কিন্তু নিস কিছুই শুনতে চায় না।
সে আলমাকে জানায় রাজা এবং ইজাবেলের সম্পর্কের ব্যাপারটা। ইজাবেলও সেদিন ক্লাসের জন্য হাসপাতালে আসে, যদিও ক্লাস না করে মেয়েটির মৃত্যু নিয়ে দ্বিধায় পড়ে যায়। ডাক্তার ইউসুফ জানান মিস এক্স নামের মেয়েটিকে বারবার পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছিল, কিন্তু কে করেছে তা এখনও অজানা। ফলে কেসটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ইজাবেল সবকিছু জানতে চাইলে ইউসুফ বলেন এভাবে চলতে থাকলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না, তাই অদ্ভুত কেস নিয়ে না ভেবে পড়াশোনায় মন দিতে হবে। ঠিক তখনই আলো নিভে যায়। মেয়েটির আত্মা এসে ইজাবেলকে বলে সে যেন তদন্ত চালিয়ে যায়। এক ঝটকা ইজাবেল বুঝতে পারে মেয়েটির মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং কেউ তাকে খুন করেছে। সবকিছু জানার পরও ইজাবেল বুঝতে পারছিল না কে মেয়েটিকে শেষ করেছিল। সে প্রতিজ্ঞা করে খুনিকে খুঁজে বের করবে। ঠিক তখনই রুমে প্রবেশ করে সেই মেয়েটি যাকে সে বনের পাশে দেখেছিল। মেয়েটির নাম ডায়া এবং সে মৃত ডাডার বেস্ট ফ্রেন্ড। ডাডার নাম শুনে ইজাবেল চমকে যায়, কারণ সে এ নামে কাউকে চেনে না। ডায়া তাকে পুরো ঘটনা জানায়। তা শুনে ইজাবেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ডায়া আসলে রাজার এক্স গার্লফ্রেন্ড। রাজা মোটেও নম্রভদ্র কেউ নয়, বরং একজন খুনি। একসময় রাজা এবং ডায়া একে অপরকে খুব ভালোবাসত। প্রথমে সব ঠিক থাকলেও একদিন যখন তারা একসাথে ভিলায় যায়, তখন থেকে রাজা তার ওপর শারীরিক নির্যাতন শুরু করে। এই যন্ত্রণায় ভেঙে পড়ে ডায়া এবং সে সব কথা বলে তার বেস্ট ফ্রেন্ড ডাডাকে। ডাডা তাকে বলে যেন রাজাকে ছেড়ে পালিয়ে যায়। তারা গাড়ি নিয়ে ভিলা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সবকিছু জানতে পেরে রাজা বাইক নিয়ে তাদের পিছু নেয়। শেষমেশ রাজা তাদের পথ আটকে দাঁড়ায়। অনেক অনুরোধের পরেও রাজা তাদের ছাড়ে না, বরং ডাডার ওপর আবার নির্যাতন শুরু করে। তারা গাড়ি থেকে নেমে জঙ্গলে পালানোর চেষ্টা করলেও রাজার হাত থেকে রেহাই মেলে না। ডাডাকে ফিরে আসার জন্য জোর করতে থাকে রাজা। বাধা দিলে রেগে গিয়ে রাজা ডাডাকে এক খাদের মধ্যে ফেলে দেয়। সেখানেই মারা যায় ডাডা। এরপরেও থামে না রাজা। ডায়াকে হুমকি দেয় যদি কেউ কিছু জানে তবে সে তাদের কিছু প্রাইভেট ভিডিও ডায়ার মা বাবার কাছে পাঠিয়ে দেবে। অন্যদিকে নিস ও আলমা যায় রাজা রুমে। তারা বলে ইজাবেলের সঙ্গে হাসপাতালে কেউ দেখা করতে এসেছে, যার নাম শুনে রাজা বুঝে ফেলে এটি ডায়া, তার এক্স গার্লফ্রেন্ড। রাজা রুম থেকে বেরিয়ে দ্রুত হাসপাতালে যায় এবং জোর করে ডায়াকে বাইকে তুলে নিয়ে যায়। ডায়া জানতো না তারা কোথায় যাচ্ছে, তবে কথায় আছে পাপ কখনো বাঁচে না। রাজা হঠাৎ দেখে বাইকের পেছনে বসে আছে ডাডার আত্মা। ভয়ে বাইক থেকে পড়ে যায় ডায়া এবং জ্ঞান হারায়। রাজা ডায়ার জ্ঞান ফিরিয়ে তাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে। ইতিমধ্যে তাদের পিছু নেয় ইজাবেল। সে ডায়াকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। হঠাৎ রাজা ইজাবেলকে মেরে অচেতন করে দেয়। সেই সুযোগে ডাডার আত্মা আবার ইজাবেলের শরীরে প্রবেশ করে। সে রাজাকে বলে তুমি কি ভেবেছিলে তোমার পাপ লুকানো যাবে? ঠিক যেমনভাবে একসময় রাজা ডাডাকে খাদের মধ্যে ফেলে দিয়েছিল, এবার সেইভাবেই রাজাকে খাদে ফেলে দেয় ডাডার আত্মা। তখন ইজাবেলের জ্ঞান ফিরে আসে, মানে ডাডার আত্মা তার শরীর থেকে বেরিয়ে গেছে। কারণ সে ভেবেছিল রাজা হয়তো মারা গেছে, কিন্তু রাজা তখনও বেঁচে ছিল। ইজাবেল রাজার আর্তনাদ শুনে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু এমন সময় আবারও ইজাবেলের শরীরে প্রবেশ করে ডাডার আত্মা। একটি ঝোপে পড়ে থাকায় সে রক্ষা পায়। সে রাজাকে হাত ছেড়ে খাদে ফেলে দেয়। অবশেষে মুক্তি পায় ডাডা। ইজাবেল ডায়াকে হাসপাতালে নিয়ে আসে। ডাডার লাশের আসল পরিচয় পাওয়া যায়। তার মা বাবাকে ডেকে এনে পরদিন দাফন সম্পন্ন করা হয়। অন্যদিকে ইজাবেল ডাডার মৃত্যুর সমস্ত রিপোর্ট তৈরি করে ডাক্তার ইউসুফকে জমা দেয়। ইউসুফ তার রিপোর্ট দেখে মুগ্ধ হন। সন্ধ্যায় সবাই ক্লাস শেষে বাড়ি ফিরে আসে। এন্ড্রিড আসে ইজাবেলের সঙ্গে দেখা করতে। ইজাবেল জানায় এত সব ঘটনার পর সে বুঝতে পেরেছে শয়তান বা খারাপ কিছু যদি সত্যি থাকে তবে তা মানুষের মধ্যেই। এরপর এন্ড্রিডকে বিদায় জানিয়ে সে নিজের রুমে ফিরে আসে, যদিও সে একা ছিল না। কিছু সারপ্রাইজ যেন তার জন্য অপেক্ষা করছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।